হয় যে মধ্যবিত্তের ট্যাক্সের টাকায় দেশ চলে, পরিকাঠামো করা হয়, সেই মধ্যবিত্ত কি পেল? ট্যাক্সে ছাড় পেল। পুরনো কর কাঠামো একই থাকলো, আর নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বেড়ে হলো 75,000 টাকা। আর তারপরে স্ল্যাবে কিছু পরিবর্তন। সীতারামনের দাবি বছরে 17,000-এরও বেশি টাকা বাঁচাতে পারবেন আয়করদাতারা। The standard deduction for salaried employees is proposed to be increased from 50,000 to 75,000 rupees. নতুন কর কাঠামোয় বছরে করযোগ্য আয় 7 লক্ষ হলে কোনো ট্যাক্স দিতে হয় না, কিন্তু 7 লক্ষের বেশি হলে কর দিতে হয়। কিভাবে সেই কর দিতে হবে? নতুন স্ল্যাবের ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। I have two announcements to make for those opting for the new tax regime. বার্ষিক করযোগ্য আয় 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। 3 থেকে 7 লক্ষ টাকা হলে 5% কর, 7 থেকে 10 লক্ষ টাকায় 10% কর, 10 থেকে 12 লক্ষ টাকায় 15% কর, 12 থেকে 15 লক্ষে 20% কর, বার্ষিক আয় 15 লক্ষের বেশি হলে 30% ট্যাক্স। এতে সুবিধা হলো নাকি চাপ বাড়লো? দেখুন অঙ্ক কি বলছে। ধরুন কারো বছরে করযোগ্য আয় 15,75,000 টাকা, তাহলে প্রথমে তিনি ছাড় পাবেন স্ট্যান্ডার্ড ডিডাকশনে। 15,75,000 থেকে 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসেবে বাদ, বাকি 15 লক্ষ টাকার উপরে তাকে আয়কর দিতে হবে। প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না, বাকি 12 লক্ষ টাকার জন্য স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে। এর মধ্যে 3 থেকে 7 লক্ষ 5% হারে অর্থাৎ 20,000 টাকা, 7 থেকে 10 লক্ষ 10% হারে অর্থাৎ 30,000 টাকা, 10 থেকে 12 লক্ষ 15% হারে যার পরিমাণ 30,000 টাকা, 12 থেকে 15 লক্ষ 20% হারে অর্থাৎ 60,000 টাকা। তার মানে বছরে 15,75,000 টাকা করযোগ্য আয় হলে এবার থেকে আয়কর দিতে হবে 1,40,000 টাকা। আগে দিতে হতো 1,57,500 টাকা। ফলে এবার সাশ্রয় হবে বছরে 17,500 টাকা। A salaried employee in the new tax regime stands to save up to 17,500 rupees in income tax. সরকার বরাবরই চাইছে যে সাধারণ মানুষ যাতে নতুন কর কাঠামোতে অভ্যস্ত হয়ে ওঠে, তাদের জন্যই কিন্তু এই স্ট্যান্ডার্ড ডিডাকশন সেটা 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে। এবং ট্যাক্স স্ল্যাব সেই স্ল্যাবটারও একটুখানি মার্জিনাল চেঞ্জেস করা হয়েছে। পুরনো কর কাঠামোতে যারা ছিলেন তাদের ক্ষেত্রে ট্যাক্স স্ল্যাব একদম অপরিবর্তিত, তাদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকাই থাকবে। পুরনো কর কাঠামোতে যারা আছেন তাদের জন্য কোনো রকম সরকার চিন্তা করেননি, তাদের জন্য কোনো রকম উৎসাহ দেননি। নয়া কর কাঠামোয় নানা বদল, কিন্তু পুরনো কর কাঠামো একই রইল। जरूर हमारी इरादा ये है कि सिंपलर टैक्सेशन रजीम होना चाहिए। ओल्ड टैक्स रजीम को सिंपल करने के रास्ते पर ही ये नया टैक्स रजीम आया है। सनसेट होगा कि नहीं होगा वो अभी मैं बोल नहीं सकती हूँ, वो रिव्यू करने के बाद ही हम एक डिसीजन लेंगे। নিউজ 18 বাংলা। আর গ্রাম বাংলা কি পেল? 100 দিনের কাজে বরাদ্দ বাড়লো 60 থেকে হলো 86,000 কোটি টাকা। কিন্তু গ্রাম বাংলার জন্য 100 দিনের কাজের টাকা বন্ধ ছিল, কাজও বন্ধ ছিল, এবং তারপরে বঞ্চনার অভিযোগ উঠেছিল। সেই বঞ্চনাকে হাতিয়ার করে তৃণমূল নির্বাচনী তড়ি পার করেছে, এরকমটাই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। আর আজকের বাজেটে বাংলার জন্য কোনো ঘোষণা নেই 100 দিনের কাজে, তাই হতাশ গ্রাম বাংলা। কি বলবো, আমাদের গরিব মানুষ, আমরা কেটে কুটে খাই, তারপরে আমরা চাষবাস করতে পারি না, সারের দাম এক গাদার বেশি, তারপরে অ্যাক্সিডেন্টের কাজ বন্ধ, খেতে পেছি না ঠিকঠাক, কাজ করব কি করে আমরা? তাতে সারের দামটা একটু কম থাকে, তাহলেও তো আমাদের একটু হেল্প পাই। বাজেট তো ভালোই লাগলো না, উনি তো কিছুই বললেন না যে কাজ সম্বন্ধে কোনো, যে কিছু 100 দিনে কাজ হবে কি না হবে, আর ওই সম্বন্ধে আমাদের সংসার চলে। আর চাষবাসের যা অবস্থা এখন, মাঠঘাটে কাজকর্ম নাই, রাজমিস্ত্রির কাজ তো এখানে সেরকমই নাই, আমাদের তাহলে বিদেশ যেতে হবে। 100 দিনের কাজ হলেও ভালো হতো, উনি তো কোনো কথাই বললেন না। আমাদের কোনো কাজ নাই, 100 দিনের কাজ বন্ধ, আর কোনো কাজ নাই, বাইরে বাইরে খাচ্ছিয়ে যেতে হয়, ছেলেছুলো খাচ্ছিয়ে এসেছেন। আশা তো করেছিলি, তো কই হইলো তো নাই। আমাদের ধরুন 100 দিনের কাজ নেই, আমাদের গ্রামে গঞ্জে কোনো কাজের উন্নয়ন নেই, বাজেট এগুলো হওয়া দরকার। কাজ করি পাই তো খাই না, 100 দিনের কাজ তো বন্ধই আছে, আর থাকবে কেমন হয়েছে বন্ধ। বাজেটে আপনাদের কপালে কিছু নেই? না, কিছু নাই, এসব ঠক ঠক এখন।
আর আমরা কোনো জঙ্গলমল ফেসিলিটিও নাই, জঙ্গল ভোট দিছি কিন্তু কোনো ফেসিলিটি পাচ্ছি নাই। এই জন্য কি আপনাদেরকে বাইরে কাজ করতে যেতে হয়? বাধ্য হয়ে, নাহলে কি করে সমস্যা চলবে। দিনের প্রকল্প নিয়ে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো আলোচনাই করেনি। আগে তো টাকা পয়সা পাইনি, আমরা নতুন কোনো কাজকর্ম পাবো কি পাবো না এর মধ্যে কোনো আমরা আলো দেখছি না। এভাবে আমরা এখন ভিন দেশে রাজ্যে যে আমাদের কাজকর্ম করে খেটে বাঁচতে হয়। এই যে 100 দিনের কাজ হতো, আমরা বাইরে যেতাম না, গ্রামে গঞ্জে কাজ করতাম, কিন্তু হচ্ছে না, তার কারণে আমরা বাইরে যেতে হচ্ছে। আজকে যদি 100 দিনের কাজের একটা বিল পাস করতো তাহলে আমরা গরিব মানুষ এখানে খেতে পারতাম এবং আমরা নিজের বাড়িতেই ছেলে মেয়ের সাথে থাকতে পারতাম। এগুলো না হয়ে আমরা এখন গ্রাম ছেড়ে আমাদের বাইরে যেতে হবে। আর চাকরির প্রতিশ্রুতি বারবার দেওয়া হয়েছে, কিন্তু সেই কর্মসংস্থানের দিশা কি এই বাজেটে দেখা গেল? স্কিল ডেভেলপমেন্ট, নিযুক্তি, এই সব নিয়ে বার্তা দেওয়া হলো, কিন্তু কর্মসংস্থান, চাকরির কি হলো? আমি আজকে ইন্ডিয়ার ইউথ, তো আমার তো ফার্স্ট কোয়েশ্চেন হবে এমপ্লয়মেন্ট নিয়ে। কিন্তু এইবার বাজেটে যেটা আমার মনে হলো যে এমপ্লয়মেন্ট নিয়ে খুব ক্লিয়ার কোনো কথা বলা হলো না। অনেক রকমের ইন্টার্নশিপ নিয়ে কথা বলা হচ্ছে যে এরকম 6000 রুপিজের ইন্টার্নশিপ অফার করা হবে, বাট ইন্টার্নশিপটাই কি শেষ? আমরা তো চাই যে আমরা একটা স্টেবল একটা জবে ঢুকি। যে হচ্ছে সরকারি চাকরির মধ্যে হচ্ছে ইন্টার্নশিপের ব্যবস্থাটা করা। এখন ইন্টার্নশিপের ব্যবস্থা করা মানে সেটা একটা টোটালি প্রাইভেট জবের মতনই হয়ে গেল। প্রাইভেট জবে আমরা যেমন দেখছি ফার্স্টে ইন্টার্নশিপ হবে, সে একটা খুব কম বেতনে, তারপরে সেখানে পার্মানেন্ট হবে কিনা সে সন্দেহ থেকে যায় একটা মানুষের মধ্যে। সেই হিসাবে সরকারি চাকরি একটা প্রত্যেকটা মানুষের কাছেই যে একটা সুবিধা থাকে, যে সবাই মানুষের থাকে একটা যে তার ভবিষ্যৎ সিকিউর হওয়া সরকারি চাকরি পাওয়া এখন সরকারি চাকরিতে যদি ইন্টার্নশিপ হয় সে বিষয়ে হচ্ছে বাকি ছাত্ররা বা ছাত্র সমাজ, যুব সমাজ যারা আছে, যা বেকারত্ব যে হার বাড়ছে দেশে, সেটা আমি ভাববো যে আরো বেশি বেড়ে যাবে। যেটা হচ্ছে সেটা একটা একদমই কম টাইম পিরিয়ডের জন্য, যেটার জন্য কোনো ফিউচার সিকিউর না। এবার একটা স্টুডেন্ট এত বছর ধরে পড়াশোনা করছে, খাটাখাটনি করছে, সেখানে যখন একটা ইনসিকিউর ফিউচার পাবে তো অটোমেটিক্যালি ওর একটা ডিপ্রেশন বলো বা একটা কিছুক্ষণ সময়ের জন্য কাজ করলো, তারপর সে কাজটা চলে গেল, তো তখন তো নিজেও একটা খারাপ ফেস দিয়ে যাবে না। তো এত বছর পড়াশোনা করার পর যদি একটা নির্দিষ্ট সময়ের জন্য কেউ যদি চাকরি পায় তারপর তাকে বের করে দেওয়া হচ্ছে, সেটা কখনোই ঠিক না। আর মাত্র দেখতে দেখতে চলে আসবে কয়েকটা দিন বাকি, দুর্গাপুজো। আর সেই দুর্গাপুজোয় ক্লাবগুলির অনুদান এবার আরো বাড়লো। রাজ্য এবার অনুদান দেবে 85,000 টাকা করে, অর্থাৎ 70,000 থেকে বেড়ে 85,000 টাকা ক্লাবগুলোকে অনুদান। এবং আগামী বছর এই অনুদান যে 1 লক্ষ টাকা হবে তার আগাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করা হয়েছিল, এবারেও সেটা বজায় থাকবে। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি, আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো। আর গতবারে অনুদান পেয়েছিলেন কত? প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, তারপরে আস্তে 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 70 এসছে। এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনে বলে রাখলাম আগামী বছর এটা 1 করে দেবো। 2 বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম। কিন্তু ক্লাবগুলোকে সতর্কও করে দিয়েছেন, এই যে থিম থেকে আরম্ভ করে আলোর সজ্জা, এর জন্য যাতে কোনো অসুবিধে না হয় সাধারণ মানুষের, সেইভাবেও সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন পুজোর কি থিম, এটা নিয়ে আমি রাজীবকেও বলবো, বিনীতকেও বলবো, জেলা ব্লক থেকে শুরু করে কলকাতার সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া। থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না, আমি ডিসক্লোজ করতে বলছি না, কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন। কারণ আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি 112 ফুটের একটা দুর্গাপুজো করছে। কেন? ইমাজিন এটা আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে, একবারে ভেবেছেন? শুধু ঠাকুর তৈরি করলে হয় না, শুধু আমি একটা চমক দিয়ে লাইটিং এর খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অন্য মানুষের ক্ষতি হতে পারে। স্ট্যাম্পিড যাতে না হয়, ক্লাবগুলোকে এটার জন্য দায়িত্ব নিতে হবে। এবার শপথ নিয়ে বিতর্কের খবর।
রাজ্যপাল সংঘাত চলছেই। সায়ন্তিকা, রেয়াতের পর চারজন নতুন তৃণমূল বিধায়ক, তাদের শপথ নিয়েও রাজ্যপাল সংঘাত। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে রাজ্যপালকে নিশানা করলেন, রাজ্যপালকে বললেন যে তার পরিপ্রেক্ষিতে যে চিঠি রাজভবন দিয়েছিল তা ঠিক নয়, সেটার কোনো সম্পর্ক নেই এর সাথে। শুধু তাই নয়, বুঝিয়ে দিলেন রাজ্যপালকে যে তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, রাজনীতির সঙ্গে তার কোনো যোগ নেই। লাইনে চলতে বললেন, বেলাইন করলে চলবে না, এমনই হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর বিধানসভাতেই শপথ নিলেন তৃণমূলের নতুন, যেটা বলছিলাম, 4 জন বিধায়ক, কৃষ্ণ কল্যাণী, মধুপর্ণা ঠাকুর, মুকুটমণি অধিকারী এবং সুপ্তি পাণ্ডে। শুধু আমার জয় নয়, এটা বাগদার জয়, মমতা ব্যানার্জির জয়, আমাদের মতুয়া ধর্মের জয়। ওদের জন্য আমি কাজ করতে পারি, সুযোগ ওনারা আমাকে দিয়েছে, ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি, ওনাদের সুযোগ দিয়েছে যখন, আমি ওনাদের পাশে দাঁড়া, ভালোবাসাটা আমি ওনাকে ফিরিয়ে দেবো। এবার ওখানে ব্রিজের খুব সমস্যা, রাস্তার খুব সমস্যা, লাইটের, এই 3টে কাজ আমার ওনাদের কথা দিয়েছি কি আমি যখন বিধায়ক হয়ে আসবো, ওনাদের ঘরের মেয়ে হয়ে আমি ওনাদের পাশে দাঁড়াবো, এই 3টে কাজ আমি করবো। আনন্দিত, গর্বিত, উচ্ছ্বসিত যে আমরা বিধানসভায় পার্টিসিপেট করতে পারছি। এই নতুন করে জয় বিগত 3 বছর ধরে যে অসম্পূর্ণ কাজ আছে সেগুলোকে সম্পূর্ণ করা এবং সেই সাথে সাথে আগামী দিনে আরো বেশি করে মানুষের পাশে থাকা। ফুল ফ্যামিলি ছিল মানুষের কাজে, কাজেই যে কাজ করা ছিল সেই কাজের উপর আমাকে একটু টাচ আপ দিতে হবে। আমাদের উপর আস্থা ভরসা এমন জায়গায় পৌঁছেছিল, তারা জানতো এই বাড়িতে দরজায় এসেছি, কাজ হয়ে যাবে। আর সাধ্যমতো চেষ্টা করে আমি যখন ছিলাম, বাকি আমার ফ্যামিলি, তারা প্রত্যেকে দাঁড়িয়ে থেকে সে কাজ করেছে। যাতে ডেভেলপমেন্টমূলক কাজ হয় সেদিকে আমাদের নজর থাকবে, কেননা আজকে আমাদেরকে জনাদেশ আমরা পেয়েছি, লোকেরা আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করেছে। নিশ্চিত আমাদের এলাকার সার্বিক উন্নয়ন করার আমাদের দায়িত্ব, সেই দিকেই আমরা এগোবো।